আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সচল, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ ও মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এক সপ্তাহের মধ্যে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি, সব ধরনের পণ্য পরিবহন বন্ধ। এবং ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্যারিসে প্রবাসী আমেরিকানদের বিক্ষোভ, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও নো কিং আন্দোলন। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। শনিবার রাত 9টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর সচল হয় বিমানবন্দর। এ সময় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। কারণ তদন্তে 7 সদস্যের ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর আমদানি ইনভয়েস অনুযায়ী ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন বিমান উপদেষ্টা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে শনিবার বেলা 2টার পর আগুন লাগে। 13টি ফায়ার স্টেশনে 37টি ইউনিটের 7.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার ফাইটার ও আনসার বাহিনীর 25 সদস্য সহ 35 জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিটও কাজ করেছে। বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। রাত 9টার দিকে বিমানবন্দর চালু হয়। রাত 9টা 6 মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগুনের ঘটনায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, রিশিডিউল করা হয়েছে। পরে বিমানবন্দরে যান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, তদন্ত শেষে জানা যাবে আগুনের সূত্রপাতের কারণ। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রচুর বাতাস ছিল, আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল, তো ফলে এগুলিকে প্রত্যেকটাকেই ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হয়েছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল, এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পিছনে কারো গাফলতি ছিল কিনা তা চিহ্নিত করে আগামীতে এ ধরনের দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় তার সুপারিশ করবে তদন্ত কমিটি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। শনিবার সরকার এক বিবৃতিতে বলেছে, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। অন্তর্বর্তী সরকার মনে করে, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় পার করেছে। ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করা হবে, ভয় পাওয়ার কিছু নেই।
আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে শনিবার থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বন্দর ব্যবহারকারী আরও কয়েকটি সংগঠন। কর্মসূচি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিওচিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। দীর্ঘ 40 বছর পর গত 14 সেপ্টেম্বর বন্দরের ট্যারিফ বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, সরকার কারোর সাথে আলোচনা না করে 200, 400, 700 থেকে কোথাও কোথাও 1000% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যেটা কমানো উচিত সেটা কমান, যেটা বৃদ্ধি করা উচিত সেটা বৃদ্ধি করেন। তো প্রান্তিক মানুষের উপর কিন্তু আজ অবশেষে সমস্ত চাপ এসে যাবে, এটা কোনোদিন হতে পারে না। ষড়যন্ত্র যদি হয় ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। চিরঞ্জম্মান নাই, বিজেপিতে যখন প্রশাসক তখন এই কাজটা করছেন, আমরা কিন্তু এটা হতে দেব না। এক সপ্তাহের মধ্যে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কাভার ভ্যান, প্রাইম মুভার এবং যত রকম মালবাহী গাড়ি আছে সবগুলা গাড়ি একত্রতা পোষণ করে সবাই বন্ধ করে দিছে। এখন আর কোনো গাড়ি ঢুকতেছে না বন্দরে। সবার পক্ষে এত গুণ 97 টাকার ইয়ে যদি 200-250 টাকা করা হয় সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যৌক্তিক এবং বাস্তবসম্মত ট্যারিফ যদি পুনর্নির্ধারণ না করা হয় তাহলে এক সপ্তাহ পরে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার, ট্রাক, কাভার্ড ভ্যান পরিবহন মালিক সমিতি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকারের দায়িত্ব সময় মতো একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ জনগণের মুক্তির সংগ্রাম, তাই এদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরতেই হবে। আর জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই করেছে 24টি রাজনৈতিক দল। এখন নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি সহ সমমনা দলগুলো। শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সময় মতো ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া দরকার। নির্বাচন ছাড়া তো আমাদের অন্য কোনো উপায় নেই ক্ষমতা হস্তান্তরের। তো এখন যেটা হলো যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। শুধু নির্বাচন নয়, গ্রহণযোগ্য নির্বাচন এবং নিয়মিতভাবে নির্বাচন হওয়া উচিত। জনগণই নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে, বলছেন এই শিক্ষাবিদ। রাজনীতির মূল জিনিসটা হচ্ছে ক্ষমতা। এখন ক্ষমতা যদি শাসক শ্রেণীর হাতে থাকে, জনগণের হাতে না থাকে, তাহলে সেই ব্যবস্থাটা স্বৈরাচারী হয়। সংশোধিত জুলাই সনদে সংবিধানের 150-এর 2-এর 5 ও 6 অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। বাম 4টি দল সনদে সই না করা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের 4টি মূলনীতি হঠাৎ করেই আসেনি, এর পেছনে দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের ইতিহাস রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার মূল জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এবং মুক্তিযুদ্ধের চেতনাটার মধ্যে ওই যে রাষ্ট্রীয় 4 মূলনীতি ছিল সেইগুলো কিন্তু খুব আকস্মিকভাবে আসেনি, সেগুলো সংগ্রামের ভেতর থেকেই বেরিয়ে এসেছিল এবং সেগুলো আমাদের রাষ্ট্রের ভিত্তি। তো ওই জায়গা থেকে আমরা সরে যেতে পারবো না। ওই 4 রাষ্ট্রীয় মূলনীতি দিয়েও কিন্তু ব্যাখ্যা করা যাবে না মুক্তিযুদ্ধের চেতনা। আমি মনে করি একটা সমাজ বিপ্লবের চেতনা। প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে না থাকলে স্বৈরাচার সৃষ্টি হয়। ওই জায়গা থেকে আমরা জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্যারিসে নো কিং আন্দোলনে নেমেছেন প্রবাসী আমেরিকানরা। শত শত প্যারিস প্রবাসী যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিক্ষোভে অংশ নেন। ট্রাম্পের নীতির তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা বলেন, ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন রুখতেই তারা রাস্তায় নেমেছেন। রিপাবলিকান পার্টি এ বিক্ষোভকে আমেরিকা বিরোধী বলে আখ্যা দিলেও বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় বুকের ব্যথা পর্যবেক্ষণ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। আয়োজনের প্রধান অতিথি ছিলেন মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদ, মেডিকেল সেন্টার হাসপাতালের পরিচালক ডাক্তার তাহমিদ জোনায়েদ মাহমুদ এবং ইনসেপ্টার এরিয়া ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসাইন ও অন্যরা। সেমিনারে চিকিৎসকরা হৃদরোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে রান্নার প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালির ফাইনাল পর্ব। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা উৎসব মুখর পরিবেশে আয়োজনে অংশ নেন। রিপোর্ট করছেন মিথিলা নাসরিন। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে বৈচিত্র্যময় অসংখ্য প্রজাতির মাছ, সেই সাথে নানা পদের মাছ রান্না। সেই ঐতিহ্যকে ধারণ করে কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিন্নধর্মী রান্না প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালি। মাছের নানা পদ নিয়েই এই আয়োজন। প্রতিটি খাবারেই আঞ্চলিকতা আর ঐতিহ্যের ছোঁয়া। অংশ নেন সব বয়সীরা। আমরা খাবারটা প্লেটে এনেছি, রান্না করেছি জাস্ট এতটুকু, কিন্তু কিভাবে এর পিছনের গল্পটা আসলে কেউ জানে না। আমি পিছনের গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। বাঙালি যেহেতু আমরা, ইলিশ আমাদের জাতীয় মাছ, এজন্য আমি এই রেসিপিটা নিয়ে আসছি, ইলিশ পোলাও। আমি সাথে কোরাল স্নিপ নিয়ে এসেছি, যেন সবাই সাধ্যের মধ্যে আমাদের বাঙালিয়ানার একটা ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। এই কারণে আমি রুই মাছের রোস্ট করেছি। বিদেশি খাবারগুলোর উপর আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো যেন ওর উপরে যেন আমাদের বাংলা খাবারটাকে উপরে নিতে পারি। আম কোপ্তাকারি, যেহেতু শরৎকাল আর বাইরে খুব প্রচন্ড গরম পড়েছে। কোরাল মাছের তেল ঝোল, আদা রসুন গোলমরিচ কাঁচামরিচ পেঁয়াজ পেস্ট করেছি, আর নারকেলের দুধ হাতে কচলিয়ে গরম পানি দিয়ে 1 কাপ দিয়েছি। আমার মেনু হচ্ছে গ্রিন পাবদা আর দই কাতলা। ফিশ সালাদটা হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের নাট দিয়েছি, তারপরে সবজির মধ্যে হচ্ছে পেঁপে গাজর। আমি এনেছি ইলিশ মাছের পানি খোলা আর মাছের পুরবড়া বেগুন। সুগন্ধি চালের ভাত, আমাদের উত্তর অঞ্চলের বিশেষ বিখ্যাত ঝাঝালো সরিষা বেলে, ডাব চিংড়ি, সন্ধি ডাল। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরেন। বাচ্চারা ভুলেই গেছে মাছ খেতে, কিন্তু আমার নাতিরাও মাছ পছন্দ করে, আমার বাচ্চারাও মাছ পছন্দ করে। আমি মনে করি যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে মাছের আইটেমগুলো বেশি দেখানো হোক। পার্টিসিপেন্ট হয়েছে, এটা অনেক বড় কথা, কিন্তু এখানে আসে দেখতেছি আমি 3য় নাম্বার পজিশনে আসছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। নারীদের এমন অংশগ্রহণ নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করছে বলে মন্তব্য আমন্ত্রিত অতিথিদের। আমাদের যারা পার্টিসিপেন্ট, যারা ট্রেনিংগুলো নিচ্ছে, এরপরে আমরা তাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো শেখানো, তাদের এখানে হয়তো 5 দিন বা 7 দিনের একটা ইন্টার্নশিপ করা, এগুলো আমরা চেষ্টা করছি। কুকিংয়ের ট্রেনিং আছে, সেই সাথে আমরা নারীদের কম্পিউটার রিলেটেড অ্যাডভান্স কোর্সের ট্রেনিং দিয়ে থাকি, আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এছাড়া নারীদের মোটিভেশনাল বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করি। এবং মাছের কোপ্তা, কাবাব, কাটলেট, কালিয়া এসব ছিল, এগুলোও যদি মারা তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, আমার মনে তাদের রেগুলার খাবারের মধ্যে একটা মাছের প্রোটিন শরীরে যাবে। আয়োজনকে বহুদূর এগিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ।
ল্যান্ডিং স্টেশনে আগের নিয়মে মাছ রাখা সহ সময় বাড়ানোর দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন রাঙামাটির জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বর্তমানে রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নেই কোনো প্রাণচাঞ্চল্য। রাঙামাটির প্রতিনিধি মনজুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। রাঙামাটি মৎস্য অবতরণ ঘাটে আহরিত মৎস্য অবতরণের সময় বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বুধবার সন্ধ্যা থেকে মাছ ধরা বন্ধ করেছেন ব্যবসায়ী ও জেলেরা। আমরা বাজারজাত করতে পারতেছি না, আমাদের মাছ বিক্রি করতে কষ্ট হয়, মাছ পচে যায়। একদিনের মাছ 2 দিন করে করতে হয়, আমরা রাত্রে মাছ আনতে পারতেছি না, জেলেদের মাছ কমে গেছে, জেলেরাও একবেলা মাছ সংগ্রহ করে ওরা চলতে পারতেছে না। আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে তারা তাদের মন গড়া মতো সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আসলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেকের ক্ষেত্রে একটা শোষণ প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক বলছেন, সরকারি নিয়ম নীতির আলোকেই মৎস্য অবতরণ কেন্দ্রের সময় নির্ধারণ করা হয়েছে। 23-24 এবং 24-25 অর্থ বছরে তার থেকে আরো অনেক বেশি ল্যান্ডিং হয়েছে এবং গত বছর এটা বিএফডিসি ইতিহাসে রেকর্ড পরিমাণ আপনার মাছ অবতরণ হয়েছে। সো আপনি যদি স্ট্যাটিস্টিক্সও যদি চিন্তা করেন, এটা দেখলে আপনি ইজিলি বুঝে যাবেন যে মাছগুলো এই অল্প সময়ের মধ্যে তারা কি এই যে 12 ঘন্টায় যে একটা গ্যাপ দেওয়া হয়েছে, এতে মাছগুলো আর কি পরিপক্ক হওয়ার একটা সময় পায় এবং যেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা কি অবতরণে এটা আমরা দেখেছি। ব্যবসায়ীরা দাবি করেন, সকাল 8টা থেকে বিকেল 4টা এবং রাত 8টা থেকে রাত 1টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায় করার সময় বৃদ্ধি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখার ঘোষণা দেন তারা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দফায় দফায় ভাঙনে নিঃস্ব চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের মানুষ। ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমিসহ নদী গর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ না থাকায় প্রজন্মের পর প্রজন্মের জীবন কাটে অনিশ্চয়তায়। তবে সমাধানের আশ্বাসে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। আশরাফুল ইসলাম নঞ্জুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 3বার বাড়ি ভাঙাইল, আমাদের জমি জমা এখন কিছু নাই, আমরা যে কোন জায়গায় একটা বাড়ি করব তার জায়গাটুকু নেই। ভাঙনে নিঃস্ব তৈমুল হক জানাচ্ছিলেন তার অসহায়ত্বের কথা। দশকের পর দশক পদ্মার করাল গ্রাসে সর্বস্ব হারিয়েছেন তার মতো অজস্র মানুষ। 100 প্রভাবে বাড়ি ভাঙা হয়েছে দোভাগীতে এবং আমার জগন্নাথপুর ফিল্টার বাজার। পানি উন্নয়ন বোর্ড থেকে কয়েকবার লোকজন আসছে, কিন্তু কিছুতে করে না। পানি বাড়লে বা কমলেই শুরু হয় পদ্মা নদীর তীব্র ভাঙন, যে ভাঙন চলতে থাকে মাসের পর মাস। নদীতে বিলীন হয়েছে শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের শত শত বসতবাড়ি, ফসলি জমি, স্কুলসহ পদ্মাপাড়ের 25 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে যাচ্ছে, আমাকে শুধু ওই প্রতিশ্রুতি দিছে, বাস্তবায়ন এরকম কিছু করছে না। ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। আমাদের এমন একটা পর্যায়ে পড়েছে কি যে আমাদের এই জায়গাটুকু নেমে গেলে আমাদের বসত ভিটা সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেলে মানুষ যে কোথায় যাবে তার কোনো প্রকারের ব্যবস্থা নাই। আমাদের এই নদী ভাঙনে যে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ যে অফিস এবং বিভাগীয় যে অফিস, তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে প্রকল্প প্রস্তাবনা সহ জরুরি উদ্যোগের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। 751 কোটি টাকা ব্যয়ে 9.33 কিলোমিটার প্রতিরক্ষা কাজ সম্বলিত একটি ডিপিপি আমরা পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলে পরে এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। জীবন জীবিকা রক্ষায় কাগজে কলমে নয়, মাঠ পর্যায়ে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সদল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ ও মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। 1 সপ্তাহের মধ্যে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি, সব ধরনের পণ্য পরিবহন বন্ধ।
এবং ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্যারিসে প্রবাসী আমেরিকানদের বিক্ষোভ, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও নো কিং আন্দোলন। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।